নতুন দর নির্ধারণের 2 সপ্তাহ পরও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। 40 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম, স্বস্তি ফেরেনি চালের বাজারে। বালাইনাশক আমদানিতে একক উৎসের গ্যারাকলে ব্যবসায়ীরা বাইরে থেকে আমদানি করলেই জরিমানা, উৎপাদন খরচ বাড়ে কৃষকের। অবশেষে সোর্স উন্মুক্ত করার পথে কর্তৃপক্ষ। জাহাজে 7 খুনে জড়িতদের গ্রেফতার সহ 4 দাবিতে ধর্মঘটে শ্রমিকরা। পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা। সংকটের বছরে পণ্য ওঠানামার রেকর্ড চট্টগ্রাম বন্দরে। এলসি জটিলতা কাটায় বেড়েছে আমদানি, বলছেন ব্যবসায়ীরা। গতি ফিরেছে রফতানিতেও। এবং পর্যটনের 52 বছরের ইতিহাসে এক মৌসুমে প্রথমবারের মতো 20 লাখ পর্যটকের কোটা পূর্ণ করল মালদ্বীপ। ইতিহাসের সাক্ষী হলো অস্ট্রেলিয়ান পরিবার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাত আরা যশোয়া। সচিবালয়ে আগুনের ঘটনার তদন্তে কাজ করছে তদন্ত কমিটি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। গভীর রাতে প্রশাসনের কেন্দ্রবিন্দু, প্রশাসনের প্রাণকেন্দ্র যে সচিবালয়, বাংলাদেশ সচিবালয়, সেখানে আগুন লেগে 7 নম্বর ভবনের 4টি তলা কিন্তু ভস্মীভূত হয়ে গেছে। এবং এই ঘটনায় আগুন নেভানোর কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন কর্মীও কিন্তু মারা গেছে। তো এর পরপরেই কিন্তু নানা প্রশ্ন উঠেছে যে এত সিকিউরিটি, এত নিরাপত্তা যেখানে বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র, সেই জায়গাটিতে কিভাবে গভীর রাতে অর্থাৎ রাত 2টার দিকে কিভাবে আগুন লাগতে পারে, এই প্রশ্নটি উঠেছে। এটি কি নাশকতা কিনা সেই প্রশ্নটি উঠেছে। এবং নানাভাবেই বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে যে এটি যদি নাশকতা হয়ে থাকে তাহলে সঠিক তদন্তের মাধ্যমে এই রহস্যটি উদ্ঘাটন করতে হবে। এর পরপরেই কিন্তু আমরা জেনেছি গতকালকে দুপুরেই একটি তদন্ত কমিটি করা হয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে। এরপরে সেই কমিটি বাতিল করে সন্ধ্যায় একটি তদন্ত কমিটি করা হয়েছে, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালককে সদস্য সচিব করে 8 সদস্যের একটি কমিটি করা হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, আমরা এখন সচিবালয়ের সামনেই আছি। আমরা দেখতে পাচ্ছি একদম সচিবালয়ে প্রবেশ করার পর যে ভবনটি, সেটিই হচ্ছে 7 নম্বর ভবন, যেটি ভস্মীভূত হয়ে গেছে, যে ভবনটির 4টি তলা। আমরা জানতে পেরেছি যে এই যে তদন্ত কমিটি, এই তদন্ত কমিটি আজকেই কাজ শুরু করবেন। আমরা দেখেছি যে সচিবালয়ের প্রবেশ মুখে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাইরের কোনো মানুষকে, কোনো দর্শককে, কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট যারা এই তদন্তের সঙ্গে বা এই ভবনটি পুড়ে যাওয়ার সঙ্গে যারা কাজ করবেন এখানে, ঠিক তাদেরকেই ঢুকতে দেওয়া হয়েছে। এবং এছাড়া পিআইডির কিছু কর্মকর্তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, কিছুক্ষণ পরেই এই তদন্ত কমিটি তারা একটি সভা করবে এবং সভা করার পরেই তাদের কিছু নিয়মকানুন তৈরি করে তারা তারপরেই কিন্তু এই ভবনে প্রবেশ করবেন এবং তদন্ত কাজ শুরু করবেন। আরও একটি কমিটি রয়েছে, যে কমিটি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে করা হয়েছে, তারাও এই তদন্ত কাজ শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। মূলত সচিবালয়ের ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই। গতকালও সারাদিন গণমাধ্যম কর্মীদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি, আজও গণমাধ্যম কর্মীদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তদন্ত কাজ যখন শুরু করবেন, তারপরে আমরা আশা করছি যে তদন্ত কমিটির পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যদি তারা কিছু বলেন, সেই তথ্যগুলো আমরা হয়তো জানাতে পারবো। এই ছিল সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। সচিবালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস। নতুন দর নির্ধারণের 2 সপ্তাহ পরও বাজারে স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। ছুটির দিনের বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বিক্রেতারা বলছেন ভোক্তা চাহিদার তুলনায় সরবরাহ মিলছে কম। 9 ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটার প্রতি 8 টাকা বাড়ানো হয়। এদিকে সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 210 টাকায়। সোনালী ও দেশি মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 30 থেকে 40 টাকা। চড়া দরে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। নাজির শাইলের কেজি ঠেকেছে 85 টাকা, আর গরিবের মোটা চালে কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 56 টাকায়। বাজার যেরকম অবস্থা, আসলে গরিবরা বেঁচে থাকার অবস্থা রাখে না। একটা দুইটা জিনিস কিনলেই দেখা যায় যে পকেট খালি হয়ে যায়। চালের বাজার আসলে ভাই যে পরিস্থিতি অনেক বাড়ি গেছে, মানুষের ক্রয় ক্ষমতার অনেক বাইরে চলে গেছে। বিক্রি করে মিনিকেট 82 টাকা, রাইসের বিক্রি করে আপনার
85-86 টাকা। 5টা কোম্পানিতে 2-1টা কোম্পানি দিচ্ছে, 2-3টা কোম্পানি এখনো বন্ধ। লিটার 175 টাকা, 2 লিটার 350 টাকা, 5 লিটার গ্যালন 850 টাকা। বাজার পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, বাজার যেন এক হরিলুটের আতুর ঘর। যেমনটি প্রমাণ মিলে 1000 টাকা নিয়ে গ্রাহকরা বাজারে আসলে 2-1টি পণ্য কিনলে যেন শেষ হয়ে যায় সেই টাকা। ঠিক একই রকম চিত্র, একই রকম প্রমাণ আমরা দেখেছি রাজধানীর কারওয়ান বাজারে এসে এই মুহূর্তে। কেননা এই মুহূর্তে আমরা 1 কেজি ব্রয়লারের যে সাদা মুরগি সেটি কিনতে হলে ক্রেতাকে কিন্তু গুনতে হবে 210 টাকা। একটু যদি সাইজ ভেদে একটু বেশি কেনা যায়, যেটি হচ্ছে সেটি কিন্তু কিনতে হবে কোথাও কোথাও 220 টাকা পর্যন্ত ঠেকেছে। তবে এক্ষেত্রে বলতে পারি যে এই যে এত চড়া দর শুধুমাত্র যে ব্রয়লারের সাদাটা তার কিন্তু নয়, দাম বেড়েছে সোনালি থেকে শুরু করে লেয়ার এবং দেশি মুরগি, যেখানে 550 টাকা ঠেকেছে। আসলে ক্রেতারা কিন্তু তাদের না বিশ্বাস অবস্থার মধ্যেই কিন্তু আমরা দেখতে পেরেছি। তবে এক্ষেত্রে বলা যায় যে ব্যবসায়ীরা তাদের যে যুক্তি, তারাও তাদের মতো করে যুক্তি দিচ্ছে, ক্রেতারাও তাদের হতাশার কথা জানাচ্ছে। ব্যবসায়ীদের যুক্তি হচ্ছে যে 31st নাইট নতুন বছরের আগমন যখন ঘটছে, মুরগির চাহিদাটা বরাবর মতোই বাড়ছে। এর পাশাপাশি শুধু 31st নাইট নয়, এর পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন ধরনের উৎসব শীতকে কেন্দ্র করে বাড়াতেই কিন্তু আসলে এই চাহিদাটা বেড়েছে। তখনই কিন্তু আসলে এর প্রভাবটা কিন্তু বাজারে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই যে প্রান্তিক খামারি বা বড় খামারিদের কাছ থেকে যে মুরগির আসার কথা বাজারে, সেটিও কিন্তু চাহিদা অনুসারে কম আসছে। তবে এই শুধু মুরগি নয়, আমরা যদি একটু অন্যদিকে যাই, চালের বাজারের পরিস্থিতি একটু বলতে চাই। যেখানে হচ্ছে 2 সপ্তাহ আগেও মোটা চাল, যেটি গরিব খেত, মোটা চাল যেটি ছিল 45 টাকা, 46 টাকা, সর্বোচ্চ 47 টাকা, সেটিও কিন্তু বাজারের বেঁধে এখন কিন্তু বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকা পর্যন্ত। এর পাশাপাশি যদি একটু মোটা চাল থেকে গিয়ে মিনিকেটের দিকে যাওয়া যায়, সেই মিনিকেট কিন্তু স্বস্তিদায়ক পরিস্থিতিতে নেই। সেটি কিনতে গেলে কিন্তু হবে ক্রেতাকে 70 থেকে 75 টাকা পর্যন্ত। আর নাজির চালের যে বিষয়টি, সেটিও কিন্তু দেখা যাচ্ছে যে কমসে কম 80 টাকা থেকে 82 টাকা পর্যন্ত ক্রেতাকে গুনতে হচ্ছে। শুধুমাত্র যে চালের বাজার পরিস্থিতি যে চড়া দর সেটি কিন্তু নয়, এর পাশাপাশি আছে একটু যদি আমরা সয়াবিন তেল বা অন্যান্য পণ্যের দিকে যাই, সয়াবিন তেলের দামও কিন্তু বাজারে আমরা চড়া দরে দেখতে পেয়েছি, যেটি হচ্ছে লিটারে 8 টাকা পর্যন্ত 9 ডিসেম্বর বাড়ার পরে যে দামটি স্থিতিশীল অবস্থায় রয়েছে সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে চাহিদা অনুসারে কিন্তু যে পরিমাণ পাওয়ার কথা বাজারে, সেটি কিন্তু আসলে বাজারে এখনো পর্যন্ত দেখা মিলছে না। কয়েকটি গ্রুপ দিলেও কিন্তু সবগুলি কোম্পানি কিন্তু সরবরাহ পুরোপুরি এখন স্বাভাবিক করেনি। রাজধানীর কারওয়ান বাজারে কিন্তু আমরা এরকম পরিস্থিতি দেখেছি। এই ছিল আমার কাছ থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ। বাজার পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। দর্শক, এখন আমরা আলোচনা করব বালাইনাশক আমদানিতে সিঙ্গেল সোর্স নিয়ে। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ এগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি KSM মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সময় টেলিভিশনকে। আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একটি প্রতিবেদন দেখে আসবো এ সংক্রান্ত। বালাইনাশক কৃষিপণ্য উৎপাদনে যা দিলে খরচ বাড়ে, আবার না দিলে ফলন কমে। 7,000 কোটি টাকার কীটনাশক বাজারের 71% আমদানি করতে হয়। আর তা করতে গেলে একক দেশ একক উৎসের গারাকলে পড়ছেন আমদানিকারকরা। বাজার প্রতিযোগিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাকের করা এমন নিয়মে খরচ বাড়ছে কৃষকের। আবার নিবন্ধিত সোর্সের বাইরে থেকে আমদানি করলেই জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এবার তাই সোর্স উন্মুক্ত করার পথে স্বয়ং পিটাক। একই পরামর্শ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরাও। ফরহাদুর রহমানের রিপোর্ট। যেটা সবচেয়ে সেন্সিটিভ সেটা হলো পেস্টিসাইড। দিলে খরচ বাড়ে, না দিলে ফলন কমে, দুই দিকেই ধার। পণ্যের দাম বাড়লেও ভালো ফলনের আশায় বরাবরই কীটনাশকের উপর ভরসা রাখেন কৃষকরা, যার প্রমাণ মেলে পরিসংখ্যানেও। কৃষি বিভাগ ও আমদানিকারকদের তথ্য মতে 2023 সালে দেশে বালাইনাশক ব্যবহার হয়েছে 39,000 মেট্রিক টনের বেশি। 5 বছর আগে যার পরিমাণ ছিল 37 থেকে 38,000 মেট্রিক টনের মতো। দেশে দানাদার বাদে তরল ও গুঁড়া বালাইনাশকের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। ক্ষেত যখন নাকি মনে করেন পোকা আসে, তখন তো আমাদের ব্রেন মনে করেন যে শর্ট হয়ে যায়। পানিটা না আসার কারণ পোকাটা বেশি, এই জন্য হলো কীটনাশক দিন লাগে। সব বেশি কাজ করে না, একটা গ্রুপে বিষ দুবার দিতে হয়, কাজ করে না। এই বালাইনাশক আমদানি করতে গেলেই বাজার প্রতিযোগিতার গলা টিপে রাখা একক উৎসে জিম্মি হয়ে পড়েন ব্যবসায়ীরা। কারণ বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাকের সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটি দেশের একটি কোম্পানি বা উৎস থেকেই তা আমদানি করা যাবে, যদিও বালাইনাশক আইন 2018-তে এমন কোনো শর্ত নেই।
কিন্তু একক উৎসের শর্ত মানছেন না খোদ পিটাকের সদস্যের প্রতিষ্ঠানই। এনবিআর এর তথ্য, বালাইনাশক আমদানিকারক একটি কোম্পানি জানুয়ারি থেকে সেপ্টেম্বর 9 মাসে 6টি পণ্য মোট 21 বার একক উৎসের শর্ত ভঙ্গ করে আমদানি করেছে। 2023 সালে 9টি পণ্য 26 বার ও 2022 সালে 10টি পণ্য মোট 56 বার। প্রশ্ন হলো, নিজেদের করা নিয়ম কেন বারবার ভাঙছেন তারা? সোর্স বিষয়ক জটিলতা আছে এবং শুধু আজকে জটিলতা নয়, দীর্ঘদিনের জটিলতা। আমরা এটা নিয়েও কাজ করছি, শুধু মিমপ্লেক্স নয়। রিসেন্টলি আমরা 204টি কোম্পানির প্রায় 476টি কন্টেইনার ছাড় করিয়েছি আমরা, এবং সেটা সমস্ত অথরিটি জানি। 4 লাখ টাকা পেনাল্টি করেছে, এই পেনাল্টি দিয়ে ছাড় করিয়েছি আমরা সবাই। কৃষকদের ন্যায্য মূল্যে বালাইনাশক সরবরাহ ও প্রতিযোগিতামূলক বাজার তৈরিতে উৎস উন্মুক্তকরণের পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদও। ওপেন কম্পিটিশন থাকা দরকার, যেখানে আমি কম দামে ভালো বালাইনাশক আনতে পারি, আমদানি করতে পারি, সেই ব্যবস্থাটা উন্মুক্ত থাকা দরকার। 2023 সালে দেশে ব্যবসা করা 8টি বহুজাতিক ও স্থানীয় 693টি কোম্পানি বিভিন্ন দেশ থেকে প্রায় 5,000 কোটি টাকার বালাইনাশক আমদানি করেছে। স্থানীয় উৎপাদন মিলিয়ে বছরে দেশে কীটনাশকের বাজার 7,000 কোটি টাকার কাছাকাছি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম, ফিরছি আলোচনায়। মুস্তাফিজুর রহমান, আমরা যেমনটি প্রতিবেদনেও দেখছিলাম, একক উৎসে আটকে আছে বালাইনাশকের আমদানি বা ব্যবসায়ীরা এক প্রকার বলা যায় জিম্মি। আসলে কোথায় জিম্মি, ব্যবসায়ী বা কৃষকরা? ধন্যবাদ। আসলে আমরা যারা বালাইনাশকের ব্যবসা করি, এটা 2 রকমের ব্যবসায়ী আছে। একটা হলো যারা বিদেশ থেকে সম্পূর্ণ বানানো পণ্য 200 লিটার ড্রাম বা 25 কেজির বস্তাতে করে নিয়ে এসে এখানে তারা ছোট প্যাকে মোড়কজাত করে রিপ্যাকিং করে তারা কৃষকের কাছে বিক্রয় করে, অথবা সরাসরি ইন্ডিয়া থেকে বা চায়না থেকে প্যাকেট করে নিয়ে এসে তারা কৃষকের কাছে বিক্রয় করতে পারে। এটা এক ধরনের ব্যবসায়ী। আর আরেক ধরনের ব্যবসায়ী হলো যারা কাঁচামাল, মানে শুধু সক্রিয় উপাদান, যেটা দ্বারা কীটনাশকের গুণ সম্পূর্ণ যে সক্রিয় উপাদান, মানে ধরুন 1 কেজির ভিতরে হয়তো 1% আছে ওই সক্রিয় উপাদান, আর বাকি 99%ই আছে অন্য জিনিস, যেগুলো ওই কীটনাশকের ধারণ করার জন্য যে ইনার্ট ম্যাটার বলে আর কি, যেগুলো দ্বারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা সম্পূর্ণ মেশিন পরিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে, যেমন ঔষধ যেমন উৎপাদন হয়, সক্রিয় উপাদান এপিআই বিদেশ থেকে নিয়ে আসলেন, নিয়ে এসে এখানে তার সাথে সহযোগী উপাদান দিয়ে একটা মেশিনের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ট্যাবলেট হচ্ছে অথবা ইনজেকশন হচ্ছে। ঠিক একই রকম প্রক্রিয়ায় যারা কাঁচামাল নিয়ে আসবে তারা নিয়ে এসে এখানে মেশিনের মাধ্যমে ওই ফিনিশ প্রোডাক্টটাই তৈরি করবে, যে পণ্যটা অন্য ব্যবসায়ীরা বিদেশ থেকে ওই অবস্থায় নিয়ে আসতেছে। আচ্ছা। এবং আমরা যারা এখানে উৎপাদন করব, এই উৎপাদনকারীদের কিন্তু খরচ কমে যাবে 30% থেকে 40%, এমনকি কিছু কিছু ক্ষেত্রে 50% মূল্য কমে যাবে। এখন যারা আমদানিকারক যারা আছে তাদের ভিতরে একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, তারা মনে করছে যদি এখানে উৎপাদন হয় তাহলে তারা এই ব্যবসাটা করতে পারবে না। এবং একই আশঙ্কা কিন্তু 80-র দশকে আমাদের ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে ছিল, যে আইন পরিবর্তন করার মাধ্যমে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আমাদের 46,000 কোটি টাকার এখন ঔষধ বাংলাদেশে উৎপাদন হয় এবং এটা আমদানি করতে হয় না। এই 46,000 কোটি টাকার ঔষধ যদি আমরা বিদেশ থেকে আমদানি করে আনতাম তাহলে কিন্তু আমাদের জিডিপির প্রবৃদ্ধি শেষ হয়ে যেত। কীটনাশকের ক্ষেত্রেও ঠিক আমরা 80 সালে যে অবস্থায় ছিলাম ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে, ঠিক সেই অবস্থায় আমরা এখানে আসি। আমরা কাঁচামালটা ধরুন একটা দেশের একটা কোম্পানির থেকে আনার জন্য, একটু যুক্ত করতে চাই, একটা দেশ একটা কোম্পানি থেকে আনার কারণে কেউ তো লাভবান হচ্ছে। একদিকে দেখতে পাচ্ছি কৃষক জিম্মি আছে, ব্যবসায়ী জিম্মি আছে, কিন্তু কেউ তো আবার লাভবানও হচ্ছে। কারা লাভবান হচ্ছে, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? সরাসরি লাভবান হচ্ছে যারা বস্তাতে করে অথবা 200 লিটার ড্রামে করে ফিনিশড প্রোডাক্ট যারা নিয়ে আসতেছে, তারা মনে করছে যে এখানে যদি উৎপাদন হয় তাহলে আমাদের এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। প্রকৃতপক্ষে তাদেরকেও এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে, এখানে উৎপাদন করতে হবে। উৎপাদন করলে কৃষক লাভবান হবে, দেশ লাভবান হবে, আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং আমরা এমনকি এই দেশ থেকে আমরা রপ্তানি করতে পারবো। আমরা এলডিসি কান্ট্রি যেগুলো আছে সেই সমস্ত কান্ট্রিতে আমরা অনায়াসে বাংলাদেশি এই বালাইনাশক আমরা রপ্তানি করতে পারবো, আফ্রিকাতে করতে পারবো, এবং ল্যাটিন আমেরিকা যেটা ব্রাজিল, আর্জেন্টিনা, এগুলোতে কিন্তু রপ্তানি করতে পারবো।
আমরা আজকে যে অবস্থায় আছি ঠিক একই অবস্থা কিন্তু চায়নাতেও ছিল, ইন্ডিয়াতেও ছিল। এটা বিশেষ করে এটা আমরা যখন আমরা শুরু করেছি বালাইনাশক বাংলাদেশে ব্যবহার, তখন কিন্তু বহুজাতিক কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি ছিল না, এবং তাদের সহযোগিতায় আমাদের এদেশের এগুলো পরিপত্র, প্রজ্ঞাপন, অধ্যাদেশ জারি হয়েছে। আমরা তাহলে উৎপাদনের পথে হাঁটতে পারছি না কেন? কোনো সিন্ডিকেট? আমরা দেখুন, একটা সিন্ডিকেট তো অবশ্যই এখানে কাজ করে। গরিব দেশের অনেক সমস্যা আছে, তার মধ্যে একটা সমস্যা হলো গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রাথমিক পণ্য, কাঁচামাল, এগুলো আমাদেরকে আমদানি করে নিয়ে আসতে হয়। এটাই গরিব দেশের একটা বৈষম্যতা প্রধান কারণ এবং আনএমপ্লয়মেন্টের প্রধান কারণ, যে আমরা এগুলো শিকার হই, আমাদেরকে আমদানি করে আনতে হয়। সেই আমদানিটা যদি অবাধ না হয়, যদি একটা সিঙ্গেল কান্ট্রি সিঙ্গেল সোর্স করা হয়, তাহলে সেই সেক্টরটা আর উন্নতি হবে না। আমাদের কৃষির ক্ষেত্রে এটা একটা অনেক বড় অন্তরায়, যেটা আইনে নাই, বিধিতে নাই, কিন্তু কিছু মুষ্টিমেয় কিছু ব্যক্তি তাদের নিজেদের সুবিধার জন্য তারা এগুলো করে রেখেছে। তা আমি মনে করি এখন তো ধরুন বৈষম্য বিরোধী আন্দোলনে একটা বিরাট একটা শক্তিশালী সরকারের পতন হয়েছে। আমাদের প্রশ্নটাও একটু এখানেই, যে পরিবর্তিত পরিস্থিতিতে তাহলে কারা সেই সিন্ডিকেট? না, এই সিন্ডিকেট এখন আর কাজ করবে না। আমি বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা, কৃষি উপদেষ্টার সঙ্গে আমি আমরা দেখা করেছি। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়টার সাথে সাথে তিনি ফোন করে পিটাকের যিনি সভাপতি, তাকে কিন্তু তিনি বলে দিয়েছে যে বিষয়টা দেখার জন্য, কারণ আইনে কোনো বাধা নেই, এটা কেন আটকায় রাখবে। তো পিটাকের যিনি সভাপতি, মানে পিটাক মানে পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির সভাপতি, উনি আন্তরিক আছে, সচিব মহোদয় আন্তরিক আছে। আমার মনে হয় আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যদি এই সোর্সটা উন্মুক্ত করতে পারি, আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশে আর কোনো কীটনাশক আমদানি করতে হবে না, এবং আমাদের এখানে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, কৃষকের উৎপাদন খরচ কমবে, আমরা এখান থেকে রপ্তানি করতে পারবো। এটা অত্যন্ত জরুরি আমাদের দেশের জন্য। আমরা এটা কোনোদিন নজর দেইনি। আমরা কৃষি প্রধান দেশ, অথচ আমরা এই দেশে আমরা এটা স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ, আমরা যেহেতু এলডিসি কান্ট্রি, আমরা 26 সালের পরে আমরা আর গরিব দেশ থাকবো না। হয়তো 3 বছর এখানে গ্রেস পিরিয়ড দেওয়া হতে পারে। এই 26 সালের আগেই আমাদের এগুলোকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে, না হলে এগুলো আর আমরা করতে পারবো না। আমরা যেহেতু WTOর সিগনেটরি, আমরা বিশ্ব ট্রেড অর্গানাইজেশনে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বাংলাদেশ সিগনেটরি কান্ট্রি, ফলে আমাদের কিন্তু একটা অনেক বড় সুবিধা দেয়া আছে। সেটা হলো কি, যে ঔষধ এবং কীটনাশক এগুলো আমাদের দেশে কেউ মনোপলি করতে পারবে না, কিন্তু কিছু ব্যক্তির সিন্ডিকেশনের কারণে, বিশেষ করে গত সরকারের সময়ে যিনি পিটাকের সভাপতি ছিলেন এবং যিনি সেক্রেটারি ছিলেন, তাদের উদাসীনতার কারণে এখানে এই এলডিসি সুবিধার আমরা নিতে পারি না। পরিবর্তিত পরিস্থিতিতে কি উন্নতি হচ্ছে সুবিধা নেওয়ার জন্য? আমরা তাদের সঙ্গে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আশ্বস্ত করেছে, তাও অনেক সময়ই চলে যাচ্ছে, এটা অতি দ্রুত সময়ে আমার মনে হয় যে যিনি সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন তাদেরকে আমি এই অনুষ্ঠানের মধ্যে আবারও অনুরোধ করব, এবং প্রধান উপদেষ্টা যিনি আছেন সরকারের, তাকেও আমি অনুরোধ করব, এবং মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় ইতিমধ্যেই আমাদেরকে বলেছেন তিনি এটা করে দেবেন। এই দেশের স্বার্থে, কৃষকের স্বার্থে, আমদানি নির্ভরশীলতার স্বার্থে, এখানে যারা মুষ্টিমেয় ব্যক্তি যারা এটাকে মনে করছে যে তাদের ব্যবসার ঝুঁকি হবে, সেই কারণে তারা উৎপাদনটাকে করতে দিচ্ছে না, এটাকে তারা করবে। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো ধরুন কাঁচামালটাই আমরা এখানে উৎপাদন করতে পারি, আর কাঁচামালটা আমরা আমদানি করে আনতে পারি, অথবা উৎপাদিত পণ্য আমরা আমদানি করে। আমাদেরও একদম সময় শেষের দিকে চলে এসেছে। আমাদেরও প্রত্যাশা থাকবে একক উৎস থেকে যেন বের হয়ে আসে বালাইনাশক, এবং কৃষকরা যেন আর জিম্মি না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে যারা দর্শক শ্রোতা শুনলেন, দেশের স্বার্থে ইনশাল্লাহ আগামীতে এটা আমদানির পরিবর্তে উৎপাদন হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে ধন্যবাদ দিই। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বালাইনাশকে একক সিঙ্গেল সোর্স নিয়ে। চাঁদপুরে জাহাজে 7 শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার সহ 4 দফা দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, এ ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিকে কর্মবিরতির কারণে নৌপথে বন্ধ রয়েছে সব ধরনের পণ্য পরিবহন। তবে যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে। আবারও বেহাল অবস্থায় ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহে একদিনও লেনদেন ছাড়ায়নি ৩৫০ কোটি টাকা। তবে সূচকের পতন হলেও খানিকটা বেড়েছে বাজার মূলধন। এ সময় ব্যাংক খাত ঘুরে দাঁড়ালেও হতাশ করেছে ফার্মা ও কেমিক্যাল সহ তালিকাভুক্ত 18 খাতের প্রতিষ্ঠান। ৩১২ কোটি ৯২ লাখ, ৩০৩ কোটি ২৭ লাখ, ২৭৫ কোটি ৭৭ লাখ ও ২৮২ কোটি ১৯ লাখ। এভাবেই গেল সপ্তাহে ৪ কার্যদিবসে দৈনিক লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। অর্থাৎ একদিনও পার হয়নি ৩৫০ কোটি টাকার ঘর। এর আগে সপ্তাহ জুড়ে এমন বেহাল দশায় পড়েছিল গত বছরের ফেব্রুয়ারি মাসে, যেখানে একদিন পার হয়েছিল ৩৫০ কোটি টাকার লেনদেন। ২০ ফেব্রুয়ারি যার পরিমাণ ছিল ৩২৬ কোটি ৭৩ লাখ টাকা। ২০২২ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেও মাত্র এক কার্যদিবসে লেনদেন ৩৫০ কোটি টাকা ছাড়িয়ে দাঁড়িয়েছিল ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকায়। দৈনিক লেনদেন এমন বেহাল অবস্থায় ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহে প্রধান সূচক কমেছে ৩৭ পয়েন্ট। তবে এ সময় বাজার মূলধন বেড়েছে ৯৫৫ কোটি ৪৪ লাখ টাকা। খাতভিত্তিক লেনদেনের বিশ্লেষণে দেখা যাচ্ছে ২১টির মধ্যে দৈনিক গড় লেনদেন কমেছে ১৮টি খাতের কোম্পানির। পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকের শেয়ার ৫% কিছুটা বেড়ে এ খাতে ৩৬ কোম্পানির শেয়ারের গড় লেনদেন ঠেকেছে ৩৪ কোটি ৪৪ লাখ টাকায়। আর লেনদেন বেড়েছে জীবন বীমা ও ট্যানারি খাতে। এদিকে বেশ কিছুদিন ধরে ভালো অবস্থানে থাকা ফার্মা ও কেমিক্যাল খাতের ৩৪ কোম্পানির দৈনিক গড় লেনদেন গত সপ্তাহে কমেছে ৩৭.৩৫%। বস্ত্র খাতের ৫৮ কোম্পানির গড় লেনদেন ২৬.২৯% কমে নেমেছে ২৮ কোটি ৮৭ লাখ টাকায়। সপ্তাহ জুড়ে দাম বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ৫ কোম্পানির মধ্যে নেই এ ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান। ২টি বি ক্যাটাগরির ও ৩টি রয়েছে জেড ক্যাটাগরির। দাম কমতির শীর্ষ ৫ প্রতিষ্ঠানের তালিকায় অবশ্য ২টি রয়েছে এ ক্যাটাগরির, ১টি বি ও ২টি রয়েছে জেড ক্যাটাগরির। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে এনআরবি ওয়ার্ল্ড সামিট। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, দেশের অর্থনীতিকে ঢেলে সাজাতে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সামিটে বৈদেশিক বিনিয়োগে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার লক্ষ্যে পরামর্শ দেন বক্তারা। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের প্রচেষ্টায় দেশের অর্থনীতি আরও চাঙ্গা করার বিভিন্ন দিক উঠে আসে অনুষ্ঠানে। আজ শেষ হচ্ছে 5 দিনব্যাপী আবাসন রিহ্যাব ফেয়ার ২০২৪। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, পর চলতি বছর আবারও আয়োজিত হয়েছে রিহ্যাব ফেয়ার এবং আজকে রাত ৯টায় এই ফেয়ারের পর্দা নামতে যাচ্ছে। আমরা সকাল থেকে আজকের শেষ দিনে উপস্থিত আছি এই ফেয়ারে, যেটি দেখেছি সকাল 10টার পর থেকে যখন মেলার ফটক খুলে দেওয়া হয় তারপর থেকেই আসলে বিভিন্ন ধরনের ক্রেতা তারা উপস্থিত হচ্ছেন এই ফেয়ারে এবং তারা যেটি আসলে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন। এবছর মোট ১৭০টি প্রতিষ্ঠান এই ফেয়ারে অংশগ্রহণ করেছে, যার মাঝে ১৫০টিরও বেশি রিয়েল এস্টেট কোম্পানি এবং তারা যারা এখানে অংশগ্রহণ করেছেন মূলত বিভিন্ন ধরনের অফারের নিয়ে ডিসকাউন্ট নিয়ে তারা হাজির হয়েছেন এবং নানা শ্রেণী পেশার মানুষ আসলে যারা আসলে প্লট কিনতে আগ্রহী, ছোট বড় মাঝারি, এই সব ধরনের প্লটের ফ্ল্যাটের ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন, অফার রেখেছে এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে যারা আগ্রহী ক্রেতা তারা ঘুরে ঘুরে দেখছেন। পাশাপাশি আমরা সেটিও দেখেছি যে মেলায় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লোনের ব্যাপারে সুযোগ রেখেছেন, তারা বসেছেন, ব্যাংকগুলো বসেছে। পাশাপাশি আমরা দেখেছি ফিটিংস অর্থাৎ নির্মাণ সামগ্রী যেগুলো আছে আসলে ফ্ল্যাটের, সেই ধরনের প্রতিষ্ঠানও কিন্তু আমরা দেখেছি যে এই মেলায় অংশগ্রহণ করেছে। এবং আজকে শেষ দিনে যেহেতু আজকে সরকারের ছুটির দিনও, এই ছুটির দিনে আমরা কিন্তু সকাল থেকে দেখছি প্রচুর পরিমাণ ক্রেতা আগ্রহী, তারা কিন্তু আজকে এই মেলায় আসতে শুরু করেছেন এবং আমরা যারা কিনতে এসেছেন অথবা বুকিং দিতে এসেছেন তাদের সাথেও কথা বলেছিলাম। তারা যেটি বলছেন, বছর ব্যবধানে যেই পরিমাণে আসলে ফ্ল্যাটের দাম বেড়েছে
সেই কারণে তাদেরকে বাধ্য হয়ে হয়তোবা মাপের জায়গায় কমিয়ে আনতে হয়েছে, অথবা বিভিন্ন জায়গার ধরে যেরকম ফ্ল্যাটের দামগুলো বেশি তাদেরকে একটু মূল সিটির বাইরে গিয়ে বা একটু পাশে গিয়ে আসলে তারা প্লট বা ফ্ল্যাট দেখছেন। তবে তারা যেটি বলছেন, আমরা এখানকার রিয়েল এস্টেট কোম্পানিগুলোর সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যেটি আসলে মানের দিকটি বিবেচনায় রেখে নির্মাণ সামগ্রীর ব্যবহারের মান নিশ্চিত করার লক্ষ্যে এবং ভালো আবাসনের ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য তারা আসলে আমদানি নির্ভর পণ্য ব্যবহার করে থাকেন এবং সেগুলোর দাম, অর্থাৎ মুদ্রা কথা ডলারের দাম বৃদ্ধির কারণে তারা আসলে বিভিন্ন ধরনের সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে এবং এই কারণে প্লটের দাম ও ফ্ল্যাটের দামও বৃদ্ধি পেয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। তো রিহেব ফেয়ারের আজকে শেষ দিনে এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ খবর। রিহেব ফেয়ার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। চট্টগ্রাম বন্দরে চলতি বছর কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 32,23,000টি, আর কার্গো হ্যান্ডলিংয়ের পরিমাণ প্রায় 12,19,00,000 মেট্রিক টন। বন্দর কর্তৃপক্ষের দাবি, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের এই পরিমাণ ভেঙেছে আগের সব রেকর্ড। বছরের শেষ সময়ে বিলাসবহুল পণ্যের এলসি খোলার জটিলতা কাটতে শুরু করায় আমদানি যেমন বেড়েছে তেমনি গতি ফিরেছে রফতানিতেও। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোতে গতি ফেরায় চাঙ্গা হতে শুরু করেছে দেশের রিজার্ভও। চলতি ডিসেম্বরে যা ছাড়িয়েছে 24 বিলিয়ন মার্কিন ডলার। এই সময় পণ্য ওঠানামায় রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দরও। 25 ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ হ্যান্ডেলিং হয়েছে তা গত বছরের তুলনায় 1,72,000 কন্টেনার বেশি, আর বাড়তি কার্গো পণ্যের পরিমাণ 18 লাখ মেট্রিক টন। কার্গো এবং কন্টেইনার দুই ক্ষেত্রে আমাদের অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এত কিছু প্রতিকূলতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দর তার এফিসিয়েন্সি দিয়ে সবার সহযোগিতা নিয়ে আমরা আমাদের টার্গেট অতিক্রম করতে সক্ষম হয়েছে। বছরের শুরুতে এতটা রমরমা অবস্থায় ছিল না চট্টগ্রাম বন্দর। ডলার সংকট আর রাজনৈতিক অস্থিরতায় হারাতে বসেছিল বিশ্ব র্যাঙ্কিংয়ের অবস্থান। বর্তমানে এলসি খোলার ক্ষেত্রে ডলারের যোগান বাড়ায় আমদানি ও রফতানি দুটোই বেড়েছে বলে জানালেন শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। ইম্পোর্টের যখন এলসি করতে পারছে, র মেটেরিয়াল যখন আসতে পারছে, তাহলে এক্সপোর্টের ওই যে র মেটেরিয়াল তারা কাজে লাগে, এক্সপোর্টটাও বাড়ছে। তো আলটিমেট আগের থেকে এবং সব মিলে ওভারঅল এখন একটা স্বস্তিও তো একটা ফ্যাক্টর। এদিকে রমজান কেন্দ্রিক পণ্য আমদানির ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বন্দরের কাজে। এই সুযোগে কাস্টম হাউজের রাজস্ব আদায় হয়েছে 5,500 কোটি টাকার বেশি। ডলার ক্রাইসিস কেটে যাওয়ার ফলে অনেক আমদানি এবং রপ্তানির বাণিজ্যে কিন্তু একটি নতুনভাবে আমরা আমাদের একটি আস্ফলন দেখতে পাচ্ছি। আগে কম পণ্য নিয়ে বেশি জাহাজ এলো, সে প্রবণতা কমে গেছে। গত বছর বন্দরে আসা 4,103টি জাহাজের বিপরীতে এবছর এসেছে 3,822টি। বিগত 2022 এবং 23 পুরো 2 বছর ডলার সংকটের পাশাপাশি রিজার্ভ ঘাটতির কারণে অন্তত 82 ধরনের বিলাসবহুল পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করেছিল তৎকালীন সরকার। 5 আগস্ট ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো শুরু করে, আর তাতেই ডলার সংকট কাটতে শুরু করেছে। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আর তাই চট্টগ্রাম বন্দর কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে সর্বকালের রেকর্ড ভঙ্গ করতে পেরেছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। জৌলুস হারাচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। বিশ্ব দরবারে একসময় দাপট থাকলেও আধুনিক পোশাকের ভিড়ে আড়াল হচ্ছে তাঁতের শাড়ি। পুঁজির অভাবে বন্ধ হয়ে গেছে অনেক তাঁত কারখানা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তাঁত শিল্পের গৌরব ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ঠক ঠক শব্দে চলছে কর্মযজ্ঞ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কাপড় বোনার কাজ। তাঁত শাড়িকে বিশ্ব দরবারে প্রশংসিত করেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইলের তাঁতপল্লীর বাসিন্দারা। তবে হারাচ্ছে এই শিল্পের জৌলুস। তাঁতি ও ব্যবসায়ীদের দাবি, আধুনিকতার ছোঁয়ায় তাঁতের শাড়ির ব্যবহার কমেছে। এতে আগের মতো নেই পাইকারদের ভিড়। পুঁজির অভাবে বন্ধ হয়ে গেছে অনেক তাঁত। সংকটের মুখে ব্যবসা টিকিয়ে রাখতে নানা কৌশল অবলম্বন করেও লাভ হচ্ছে না। পুঁজির আসলে পুষে না, যে ডিউটি করো নাকি আর যে পরিশ্রম আর যে জিনিসপাতির দাম,
তাতে আমাকে সংসার চলে না। বেচা কিনা একটু ভালো হইলে আমাদের সংসারটা একটু মানে মহাজন যদি সচ্ছলভাবে চলে তাহলে আমরাও একটু সচ্ছলভাবে চলতে পারি। প্রতিযোগীর সংখ্যা বেশি হয়েছে এবং সুতার দাম বেশি হওয়ার কারণে তো ব্যবসা এখন তেমন একটা ভালো যাচ্ছে না। সরকারি পৃষ্ঠপোষকতা আর ঋণ সহায়তা পেলে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের গৌরব ধরে রাখা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। উৎপাদনও কম, বিক্রিও কম, তা আমরা একটা কেমন যেন একটা হতাশার মধ্যে চলছি। কারণ উৎপাদন কম, বিক্রি কম, দুদিকেই কমে গেলে তাহলে এই শিল্পটার অবস্থাটা হবে কি? টাঙ্গাইল শাড়ির পাশাপাশি টাঙ্গাইলের চাদরের যেটা উৎপাদন হতো, যেটা সমাদৃত হয়েছিল, সেটাও আজকে হারিয়ে যাচ্ছে। করোনার আগে লক্ষাধিক তাঁতে শাড়ি তৈরি হলেও বর্তমানে 10 থেকে 15,000 তাঁত চলমান রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। কিশোরগঞ্জের হাওড়ে শুরু হয়েছে সমলয় পদ্ধতিতে বোরো আবাদ। সনাতনীর চেয়ে এ পদ্ধতিতে খরচ ও শ্রম কম লাগায় দিন দিন বাড়ছে জনপ্রিয়তা। যান্ত্রিকীকরণের জন্য কৃষক আরও লাভবান হবে বলে জানায় কৃষি বিভাগ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। প্লাস্টিকের ট্রেতে তৈরি করা হয়েছে বীজতলা। সেখান থেকে ট্রে তুলে ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চলছে ধানের চারা রোপণ। বোরো মৌসুমে কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে শুরু হয়েছে সমলয় পদ্ধতিতে বোরো চাষাবাদ। যন্ত্রের মাধ্যমে চারা রোপণ, আবার যন্ত্রের মাধ্যমেই হবে ধান কাটা ও মাড়াই। সময়, খরচ ও শ্রম কম লাগায় খুশি কৃষক। খুবই সাশ্রয়ী, মানে মেশিনের দ্বারাতে আমরা লাগাবো। তারপরে দেখা যাইতেছে সরকারিভাবে আমাদের অনেক সহযোগিতা খরচ এটি করতেছে। দিয়ে আমরা যদি করি তো আমরা মনি লাগে না, জ্বালার শিকড় ছিঁড়ে না, জ্বালাটা কোনো নষ্ট হয় না। সেলিম স্যারকে নিয়ে সমলয়টা করছি, সমলয়টা খুব সুন্দর হয়েছে। এখন আমরা ধান রোপণ করতেছি। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সমলয় পদ্ধতিতে হাওরে হাইব্রিড জাতের ধানের আবাদ হচ্ছে। এর জন্য কৃষকদের বিনামূল্যে বীজ, সার সহ দেয়া হচ্ছে যান্ত্রিক সহযোগিতা। আমরা কৃষকদেরকে এই সমস্ত উপকরণ সহায়তা দিচ্ছি। তো দেখা যাচ্ছে ফলন বেশি হয়, লেবার খরচ কম লাগে, এইসব কারণে কৃষকদের মধ্যে জনপ্রিয় হচ্ছে। এবং 3টা উপজেলায় আমরা উপকরণ সহায়তা দিয়ে এই প্রদর্শনী বাস্তবায়ন করছি। কৃষিতে যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি হওয়ায় দেশের অর্থনীতিতে অবদান রাখবে বলে মনে করেন জেলা প্রশাসক। এটাতে যেটা সুবিধা হবে যে খুব দ্রুত সময়ে একটা নিবিড় পদ্ধতিতে এই যে আমাদের বড় উৎপাদনের, আমাদের যে ধানের যে উৎপাদন সেটা বৃদ্ধি পাবে। আমরা আশা করছি এতে আমাদের কৃষক যারা আছেন, সাধারণ কৃষক যারা আছেন, তারা উপকৃত হবেন এবং এটা আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে একটা অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখবে। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে কিশোরগঞ্জে 1,67,100 একর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। আইনের তোয়াক্কা না করে শরীয়তপুরের লোকালয়ের পাশেই গড়ে উঠেছে ইটভাটা। হালনাগাদ লাইসেন্স সহ নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, এমনকি জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। লোকালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটার দূরে ইটভাটা নির্মাণের আইন থাকলেও তা মানা হয়নি। বাড়িঘরের পাশেই ভাটা নির্মাণ করায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে জনপদ। লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই গড়ে উঠেছে শরীয়তপুরের বেশিরভাগ ইটভাটা। 3 ফসলি জমির ওপর গড়ে ওঠা এসব ভাটায় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। ভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। ওই যে বলে কালো ধোঁয়া, এই স্কুলে আসতেছে, এই বাজারে যাইতেছে, গ্রামে যাইতেছে। অন্যান্য গাছগুলি যদি আমরা তাকাই সেগুলিও ধূসর হয়ে যাচ্ছে। আমরা চাই ইটভাটা সরাই না হোক। আইন মেনে যাতে এই ভাটাগুলো তৈরি করা হয় এবং এগুলো পরিবেশ বান্ধব হয়। আইন না মানলেও লাইসেন্সের জন্য আবেদন করার কথা জানান ভাটা পরিচালকরা। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। 24-25-এ আমরা এই অর্থ বছরে আমরা ব্রিকফিল্ড চালু করছি, সেক্ষেত্রে আমরা পরিবেশ ছাড়পত্র পাওয়ার জন্য অ্যাপ্লাই করছি। নিয়ম মেনে যাতে এইগুলি চলতে পারে, ভাটাগুলি চলতে পারে, সেই নির্দেশনা দেওয়া প্রশাসনের, এবং প্রশাসন যাতে তদারকি করে এরা অবৈধভাবে কোনো কিছু করতে না পারে। আমরা অবৈধ ইটভাটার তালিকা ইতিমধ্যে জেলা প্রশাসনকে দিয়েছি, তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। অলরেডি আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি এবং বাকি যেগুলো আছে অবৈধ যেগুলো রয়েছে সবগুলোর বিরুদ্ধে আমরা পর্যায়ক্রমে অভিযান চালাবো। শরীয়তপুরে মোট 55টি ইটভাটার মধ্যে 22টি বন্ধ। বর্তমানে চলমান 33টি ভাটার মধ্যে বৈধতা রয়েছে মাত্র 10টির। সময় সংবাদ, শরীয়তপুর। ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে পর্যটকের ঢল। সমুদ্র স্নান ছাড়াও বিচ বাইক, ওয়াটার বাইকিংয়ে মেতেছেন ভ্রমণ পিপাসুরা।
সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। একদিকে শীতের আমেজ, অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিন, এই দুয়ে মিলে কক্সবাজার এখন লাখো পর্যটকের সমাগম। সমুদ্র সৈকতের যে পয়েন্টগুলো রয়েছে, লাবণী থেকে শুরু করে কলাতলি এবং যে সুগন্ধা, শৈবাল, সব পয়েন্টেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেলা যতই বাড়ছে পর্যটকের আগমন ততই কিন্তু সাগরের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে এসে আসলে থামছে। বালিয়াড়ি পেরিয়ে পর্যটকরা সমুদ্র সৈকতের যে নীল জলরাশি রয়েছে সেই নীল জলরাশিতে নেমে পড়ছে। সেখানে আসলে আমরা লক্ষ্য করছি যে যার যার মতো করে আনন্দ করছে। অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছে, আবার অনেকে প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেছে। সবাই কিন্তু আনন্দে মাতোয়ারা। আমরা লক্ষ্য করছি সাগর জলে অনেকে সমুদ্র স্নান করছে, পাশাপাশি অনেকে টিউবে গা ভাসাচ্ছে, আবার অনেকে জেট স্কি রয়েছে। সেই জেট স্কি যুগে কিন্তু গভীর সাগরে যে নীল জলরাশি রয়েছে সেই জলরাশি দেখে আসছে। এভাবে কিন্তু সময় যতই বাড়ছে ততই কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট আনন্দঘন মুহূর্তে পরিণত হচ্ছে। এখানে সকল বয়সী মানুষের একটি মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা চলতি মাসে শুরু থেকে যে পর্যটকের চাপ দেখতে পাচ্ছি সেটি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে, যার কারণে কিন্তু এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছে, যারা হোটেল মোটেল ব্যবসা, রেস্তোরাঁ ব্যবসা করছে, সবাই কিন্তু তাদের মধ্যে একটি আনন্দঘন বা তাদের মধ্যে একটি চাঙ্গা ভাব ফিরেছে ব্যবসায়ী। তারা বলছে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনে তাদের প্রতিদিনই 1000 থেকে লাখ টাকার পর্যন্ত ব্যবসা হচ্ছে। পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন চলতি মৌসুমে যে পরিমাণ বিপুল সংখ্যক পর্যটক আসছে সেই ক্ষেত্রে 1000 কোটি টাকা ব্যবসা ছাড়িয়ে যাবে সেই আশাটি করছে। কক্সবাজারে প্রায় 5 শতাধিক হোটেল মোটেল রয়েছে, 5 শতাধিক রেস্টুরেন্ট রয়েছে, পাশাপাশি কয়েক সহস্রাধিক যে বার্মিজ পণ্যের দোকানগুলো রয়েছে, সবগুলোতেই কিন্তু এখন জমজমাট ব্যবসা হচ্ছে। আর এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। সমুদ্র স্নানের নিরাপত্তায় যেমন লাইফগার্ড কর্মী রয়েছে, ঠিক তেমনি নিরাপত্তা এবং নানা ধরনের বিনোদন কেন্দ্রগুলো যেখানে রয়েছে সেখানে ট্যুরিস্ট পুলিশ থেকে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। পর্যটনের 52 বছরের ইতিহাসে চলতি মৌসুমে প্রথমবারের মতো 20 লাখ পর্যটকের কোটা পূর্ণ করে ইতিহাস সৃষ্টি করেছে মালদ্বীপ। আর এই ইতিহাসের সাক্ষী ছিলেন অস্ট্রেলিয়ান এক নারী, যিনি তার স্বামী ও 2 সন্তানকে সাথে নিয়ে দেশটিতে ঘুরতে যান। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। প্রকৃতির অপরূপ রূপে সাজানো মালদ্বীপ, হাজারো দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা দেশটি সারা বছরই মুখর থাকে পর্যটকদের পদচারণায়। আর 52 বছরের ইতিহাসে পর্যটন খাতে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে দেশটি। প্রথমবারের মতো এক মৌসুমে 20 লাখ পর্যটকের কোটা পূর্ণ হয়েছে। এই ইতিহাসের সাক্ষী ছিলেন অস্ট্রেলিয়ান স্বামী ও 2 সন্তানের সঙ্গে মালদ্বীপে ঘুরতে আসা এক নারী, যার নাম অ্যাস্ট্রিড ডিনেগার। ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে ওই নারীকে মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্ণিল আয়োজনের মাধ্যমে স্বাগত জানায়। ভাগ্যবান এই অস্ট্রেলিয়ান পরিবারটিকে সাইলেগুন রিসোর্টে 6 দিনের একটি ফ্রি প্যাকেজ অফার করে মালদ্বীপ কর্তৃপক্ষ। সেই সঙ্গে পেয়েছেন বিশেষ উপহারও। পরিবারটিকে স্বাগত জানিয়ে আগামী বছরও লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন মালদ্বীপের পর্যটন মন্ত্রী, যা বিশ্বাস করেন সংশ্লিষ্টরা। নতুন আইল্যান্ডগুলোকে নতুন ল্যান্ডস্কেপ হিসাবে করে তারপরে ডেভেলপ করতেছে, কিভাবে পর্যটকদের আকর্ষণ করা যায়, তাদেরকে একটা ভালো পরিবেশ দেওয়া যায়। আমাদের এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সবগুলা হোটেলগুলোতে, গেস্ট হাউসগুলোতে ওভারবুকিং হচ্ছে। চলতি মৌসুমে 20 লাখ পর্যটকের লক্ষ্যমাত্রা নিয়ে নতুন বছরে 23 লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে মালদ্বীপ। সময় সংবাদ, মালদ্বীপ। চীনের বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যে নতুন সংযোজন জিলিন প্রদেশের চাংবাই পর্বতের নতুন হিমগুহা। প্রবেশমুখটি হৃৎপিণ্ড আকারের হওয়ায় পর্যটকদের কাছে এটি হয়ে উঠেছে ভালোবাসার প্রতীক। পাশাপাশি তিব্বতের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের পেনবা কাউন্টিতে খোঁজ মিলেছে বিশাল এক হিমগুহার। ভালোবাসার প্রতীক হৃৎপিণ্ড আকৃতির প্রবেশমুখ আর গোলাপ ফুলের নকশায় সজ্জিত দেয়াল বরফের এই গুহাটিকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য, যেন প্রকৃতির নিজের হাতে গড়া কোনো শিল্পকর্ম। জিলিন প্রদেশের চাংবাই পর্বত বছরের প্রায় পুরোটাই তুষারে আবৃত থাকায় চিরসাদা প্রকৃতির জন্য সুপরিচিত এই পর্বতে সম্প্রতি এমনই নান্দনিক এক হিমগুহার সন্ধান মিলেছে।
সকালের মিষ্টি রোদের নরম আলো যখন গুহার দেয়ালে দেয়ালে প্রতিফলিত হয় মনে হয় যেন এক টুকরো স্বর্গ নেমে এসেছে চাংবাই পর্বতে। কোনো এক অজানা মোহ মুগ্ধ করে সবাইকে। তাই তো গুহাটির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক। এদিকে চীনের জিজাং প্রদেশের পেনবা কাউন্টিতে সন্ধান মিলেছে নতুন এক হিমগুহার। বিশাল আকৃতির এই গুহাটি থেকে মাত্র 50 মিটার দূরে 2023 সালের মার্চে আরও বড় একটি হিমগুহার খোঁজ মিলে। তবে নতুন এই গুহাটি এর ভেতরের সর্পিলাকার গঠনের জন্য অনন্য। 150 মিটার দীর্ঘ ও 18.2 মিটার প্রস্থের এই বিশাল গুহাটি দেখে মনে হবে যেন স্বচ্ছ কাচের কোনো প্রাসাদ। দেয়ালে বরফের আস্তরণে তৈরি হওয়া গুহাটির ক্রিস্টালাইজড গঠন একে দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য। গুহাটির বুক চিরে এঁকে বেঁকে যাওয়া পথে রোমাঞ্চকর অনুভূতি পান আগতরা। অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ হয়ে তাই প্রতিদিনই গুহাটিতে ভিড় করেন পর্যটকরা। পেনবার এই গুহাটি হিমবাহের গঠন এবং বরফের ক্রিস্টালাইজেশন নিয়ে গবেষণাও হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন দর নির্ধারণের 2 সপ্তাহ পরও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। 40 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। স্বস্তি ফেরেনি চালের বাজারে। বালাইনাশক আমদানিতে একক উৎসের গ্যারাকলে ব্যবসায়ীরা। বাইরে থেকে আমদানি করলেই জরিমানা। উৎপাদন খরচ বাড়ে কৃষকের। অবশেষে সোর্স উন্মুক্ত করার পথে কর্তৃপক্ষ। এবং জাহাজের 7 খুনে জড়িতদের গ্রেফতার সহ 4 দাবিতে ধর্মঘটে শ্রমিকরা। পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা। এই ছিল এ সময় বাণিজ্যের সঙ্গেই থাকুন সময়।